নমস্কার। নিবেদন করছি বনানী মুখোপাধ্যায় রচিত শ্রুতি নাটক অর্পণ। হ্যালো। হ্যাঁ, কে রিঙ্কি? তুই এখনো আসছিস না কেন? একটু তাড়াতাড়ি আয় মা। না না, এখনো আসেনি। আচ্ছা, বাই। এখনো তো কেউ এলো না। ফোনে যে সব আসবে। সবিতা, সবিতা, বাগানের চেয়ারগুলো এখনো ঠিক করে সাজানো হয়নি, তাড়াতাড়ি করো। এই যে দিবাকর, গেটের সামনে যদি কিছু থাকে সরিয়ে একদম পরিষ্কার করে রাখো। কাল সকাল থেকেই আমার দুটো চোখেরই পাতা নাচছিল। আবার ঘুম থেকে উঠেই দু শালিক দেখেছি। তখনই বুঝতে পেরেছি কিছু একটা খবর আসবেই। বেলা 10টায় খবর পেলাম আজ তিনি আসছেন। 1 বছর পর তিনি। ওহ, তিনি কে তাই তো বলিনি। তিনি মানে শ্রীমান অর্পণ রায়চৌধুরী ওরফে তাতান, আমার ছেলে, আমার একমাত্র সন্তান। পাগল একটা। কিন্তু তুই যে আজ আসবি, একটু আগে আগে জানাবি তো। চিরদিন একই রকম থেকে গেলি। সত্যি ভীষণ চাপা ছেলে আমার। মুখ ফুটে কিচ্ছু বলবে না। ছোটবেলায় স্কুল থেকে যদি কখনো বন্ধুদের সাথে একটু ঝগড়া বা মারপিট করে আসতো, তাহলেও কিচ্ছুটি টের পেতাম না। পরের দিন দেখতাম লুকিয়ে লুকিয়ে কাঁদছে। জিজ্ঞেস করলে বলতো, কই কিছু হয়নি তো। একবার কি হয়েছে, কোন ক্লাসে পড়ে তখনও, বোধহয় ক্লাস 10। বেলা 4টে স্কুল ছুটি, ফিরল রাত 8টা। ততক্ষণে আমার অবস্থা কাহিল। ওর উদ্ভ্রান্ত চেহারা দেখে তো আমি চমকে উঠেছি। জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে তোর? উত্তরই দেয় না। তারপর হঠাৎ কাঁদতে কাঁদতে আমায় জড়িয়ে ধরে বলল, মা, তুমি মরে যাবে না তো? আমার যে বাবাও নেই মা। অনেক কষ্টে কান্না থামিয়ে জানতে পারি ওর ছোটবেলার বন্ধু রিঙ্কি, ওই যে একটু আগে যার ফোন এসেছিল, তারই মা মারা গেছেন ওই দিন। ওর বাবা তো চলে গেছেন অনেক আগে। রিঙ্কি এখন একা। ছেলে তো কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। শেষে আমি ওর গায়ে মাথায় হাত বুলিয়ে জড়িয়ে ধরে বলি, না বাবা, আমি তোকে ছেড়ে কখনো কোথাও যাব না। তুই দেখিস, কোথাও না। আমার সেই পাগল ছেলেটা আজ আসছে 1 বছর পরে। একবার কি কাণ্ড ঘটিয়েছিল জানেন? এই বছর 2 আগে একদিন ডাইনিং টেবিলে আমার মুখোমুখি বসে ও খাচ্ছে। একবার করে আর চোখে আমার দিকে তাকাচ্ছে, আবার মুখ নামিয়ে নিচ্ছে। বুঝলাম
ও কিছু একটা বলতে চাইছে। বললাম, কি রে, নামটা বলতে সাহস হচ্ছে না তাতার? ও চমকে উঠে আমার দিকে তাকালো, তারপর লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিল। আমি উঠে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, রিঙ্কির কাকা কাকিমাকে বলবি আমার কাছে আসতে। ও হাঁ করে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি ধমক দিয়ে বললাম, আরে বাবা, আমি তো ছেলের মা নাকি, আমি যাব ওদের বাড়ি? বলা মাত্রই দুত্তার করে পালালো। কিন্তু পালালে কি হবে? আমি যে সবটা বুঝি, আমি যে মা। ও রিঙ্কিকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসি, আর সেটা কি আমাকে মুখ ফুটে বলতে হবে? আমি যে তোর মা রে তাতান, আমি যে সব বুঝি। এইরকম চাপা ছেলে আমার, এতটাই চাপা যে আসার কথাটাও আগে জানায়নি। শুধু একদিন যেদিন ও ডিসিশন নিয়েছিল, মানে ও যেদিন মনে মনে প্রিপেয়ার্ড হয়েছিল, সেই প্রথমবার ও আমার কাছে মুখ ফুটে বলেছিল ওর মনের কথা। সেদিন আমি ছিলাম ঠাকুর ঘরে, আরতি করছিলাম। আরতি সেরে প্রণাম করে উঠেই দেখি অবাক কাণ্ড। শ্রীমান তাতান চোখ বুজে হাত জোড় করে ঠাকুরের সামনে বসে আছে। বুঝলাম নিশ্চয়ই গুরুতর ব্যাপার, কারণ ওর বাবাও ছিল ঠিক একই রকম। কিছু একটা না হলে ঠাকুর ঘরে আসতো না। সেই তাতান বাবু যখন স্বইচ্ছে ঠাকুর ঘরে এসেছেন, হাত জোড় করে চোখ বুজে বসেও আছেন, তখন তো একটা চিন্তার ব্যাপার বটেই। আমি কিছু জিজ্ঞেস করার আগেই শুনলাম সেই অবিশ্বাস্য কথা, মা, আমি এয়ারফোর্স জয়েন করেছি পরশু। উঠতে গিয়েও বসে পড়লাম। কিছু বোঝার আগেই ও বলল, তুমি তো কখনো না বলনি, এখনো বলো না, প্লিজ মা, প্লিজ। না, আমি না বলিনি। আমি যে ভীষণ ভালো মা, বেস্ট মা। আমার তাই না বলা সাজে না। আমার আর না বলা হলো না। ওরা 4 বন্ধু একসাথে ট্রেনিং এ গেল, আর আমি একা হয়ে গেলাম, কমপ্লিটলি একা। অবশ্য রিঙ্কি এসে থাকে মাঝে মধ্যে আমার কাছে। ওদের বিয়েটা তো ঠিকই হয়ে আছে। ফোনটা কি বাজলো? বাজেনি, তাই না? আসলে কাল থেকে ওর আসার খবরটা ফোনে পাবার পর থেকেই খালি মনে হচ্ছে যেন ফোনটা বাজছে। কতবার যে রিসিভার তুললাম, কিন্তু না, শুধুই ডায়াল টোন। তবু ওই ডায়াল টোনের মধ্যে থেকেই শুনতে পাচ্ছি কে যেন বলেই চলেছে, উই আর কামিং ম্যাডাম, উই আর কামিং অ্যালোন উইথ লেফটেন্যান্ট অর্পণ রায়চৌধুরী। প্লিজ ম্যাডাম, গেট ইয়োরসেলফ রেডি। ইয়েস, আমি তো রেডি আছি।
আই অ্যাম রেডি। আমার তাতানকে রিসিভ করার জন্য আমি সব সময় রেডি, অলওয়েজ রেডি। হ্যাঁ, একটা গাড়ির আওয়াজ হলো কি? ওরা এলে বাগানে বসবে। ওখানে জায়গাটা বেশ বড় তো, ওখানেই বসবে ওরা। কিন্তু আমি কেন স্থির হয়ে বসতে পারছি না? বুকের ভেতরটা কেন এমন করছে? কেন কেন অবিশ্রান্ত প্লেনের আওয়াজ শুনছি? কেন কেন শুনছি? তোমাদের একটা রিকোয়েস্ট করব, যখন আমার তাতান আসবে তোমরা যাবে আমার সঙ্গে ওই বাগানটায়। আসলে ওই কজন লোক তো, ওরা কি পারবে অত বড় কফিনটাকে তুলে আনতে? পারবে? ওই কফিনের ভেতরেই আছে আমার দাদা। কার্গিলের থেকে সোজা কলকাতায় আসছে আমার সঙ্গে দেখা করতে, কফিনে শুয়ে। দাদান খুব লম্বা চওড়া তো, তাই কফিনটাও বড়। তোমরা একটু হাত লাগিও প্লিজ, আস্তে আস্তে নামিও, যেন ওর লেগে না যায়। একটা কথা, ওকে যেন তোমরা বলো না আমি কেঁদেছি। আমি তো ভাবছি আমি কাঁদবো না, কিন্তু পারছি না। তাতান আমার চোখের জল একদম সহ্য করতে পারে না। ছোটবেলায় আমাকে কাঁদতে দেখলে ওর ছোট্ট দুটো হাতে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলতো, মা কাঁদবে না, তাহলে তোমার তাতানও কাঁদবে। আমি একদম কাঁদব না। তাতান, আমি কাঁদলে তুইও যে কাঁদবি। তুই যে আমার কান্না কখনো দেখতে পারিস না বাবা। তাছাড়া আমি আমার তাতানকে দিয়ে দিয়েছি অর্পণ রায় চৌধুরীকে, অর্পণ করে দিয়েছে তার মা। তাই সে কাঁদবে না। তার যে কাঁদতে নেই। ওই তো দূর থেকে একটা গাড়ি আসার শব্দ হলো না? ওরা এসে গেছে। এবার আমি দেখবো কি আমার তাতানকে 1 বছর পর। আমি কিন্তু কথা রেখেছি তাতান, আমি তোকে ছেড়ে যাইনি বাবা।
তুই গেলি আমায় ছেড়ে। এবার এবার আমি কি করব? একা একা কি করব এখন তাতান? ওই যে ওরা ডাকছে, ওরা ডাকছে আমায়। আসছি, আমি আসছি। ইয়েস, আই এম কামিং। তোমরা সবাই আমার সাথে একটু এসো না, তোমরা এসো। আমি একা যেতে পারছি না। আমায় আমায় একটু নিয়ে চলো না আমার দাদানের কাছে। আসছি দাদান, আমি আসছি। ইয়েস অফিসার, I am coming.